দীর্ঘ এক যুগ পর আমার বাবার বাড়ি থেকে ফোন এলো আমার নাম্বারে। নাম্বারটা আমার ফোনে সেভ করা থাকা সত্ত্বেও সেই নাম্বারে কল দেওয়ার অধিকারটা অনেক আগেই হারিয়ে ফেলেছিলাম। ফোন আসা দেখে আমি আনন্দে চিৎকার করে আমার স্বামীকে ডাকলাম। আমার স্বামী এসে বলতেছে, কি হয়েছে, বাড়িতে ডাকাত পড়লো নাকি, এইভাবে চিৎকার করছো কেন? আমি যে আনন্দে আর কিছুই বলতে পারছি না। ফোনের স্ক্রিনটা আমি আমার স্বামীর সামনে ধরলাম। সে তো দেখে অবাক হয়ে গেল। তখন সে বলল, তোমার বাবা ফোন করেছে, তাড়াতাড়ি ফোনটা ধরো, না হলে কিন্তু কেটে যাবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ধরছি। ফোনটা ধরবো, এই মুহূর্তে ফোনটা আবার কেটে গেল। মুহূর্তে যেন আমার মুখের হাসিটাও শেষ হয়ে গেল। এরপর কল ব্যাক করবো ভাবতে ভাবতে দেখি আবার ফোনটা বেজে উঠলো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সাথে সাথে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো বাবা। ও পাশ থেকে বাবা সেই চিরচেনা গম্ভীর কণ্ঠটা শোনা গেল। বাবা বলল, বিথি। আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? তখন বাবা বলতেছে, আমি কেমন আছি সেটা না হয় পরেই জানতে পারবে, তুমি কি একবার এই বাড়িতে আসতে পারবে? আমি বললাম, আমি আসবো। সে বলল, হ্যাঁ কালকে আসতে পারবে, তবে তুমি একাই আসবে। আমি তখন তাকে বললাম, ঠিক আছে বাবা, মা কেমন আছে? তখন বাবা কিছু না বলে ফোনটা কেটে দিল। তারপর আমি আমার স্বামীকে বললাম, বাবা কাল ওই বাড়িতে আমাকে যেতে বলেছে। তখন আমার স্বামী শুনে অবাক হয়ে বলতেছে, সত্যি? তাহলে এত বছর পর আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো? আমাদের সন্তান এই প্রথম তার নানা বাড়িতে যাবে। তখন আমি একটু অস্বস্তি বোধ করে বললাম, না মানে আসলে বাবা আমাকে একাই যেতে বলেছে। এই কথাটা শোনা মাত্রই আমার স্বামীর মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। একটু আশার প্রদীপ জ্বলতেই যেন জল জল করে নিভে গেল। এরপর আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এত বছর পর তোমাদের বাবা মেয়ের দেখা হবে, তোমরা কেঁদে কেঁদে হয়তো ভাসিয়ে দিবে, আর সেই দৃশ্যটা আমাদের বাবা আর ছেলের না দেখাটাই মনে হয় ভালো হবে। আমরা না হয় পরেই যাব। আমি তো বুঝতে পারলাম যে আমার স্বামী খুব কষ্ট পেয়েছে। এরপরের দিন সকাল 7টার সময় আমি চলে যাব। আমার ছেলে তখনও ঘুমিয়েছিল। ছেলের কপালে চুমু দিয়ে যখনই বের হতে যাব, পাশে দেখে আমার স্বামী দাঁড়িয়ে আছে। তখন সে বলতেছে, কান্না করতেছো কেন? আজকে তো তোমার সুখের দিন। দীর্ঘ 12 বছর পর তুমি তোমার বাবার বাড়ি যেতে পারছো, এর চাইতে সুখের আর কি হতে পারে? তখন আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম যে, তোমাদের দুজনকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তখন আমার স্বামী বলল, আরে বোকা, তুমি কান্না করছো কেন? আর এতে কষ্ট পাওয়ার কি আছে? তুমি তো তোমার আপনজনদের কাছেই যাচ্ছ। আমার স্বামী আমাকে একটা গাড়িতে উঠিয়ে দিল। এরপর আমি আমার সেই চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়িতে আমার জীবনের প্রায় 17টা বছর কেটেছে। আর সেই বাড়িটা মনে হচ্ছে আগের মতো একই আছে। আমার স্বামীর সাথে পালিয়ে যাওয়ার অপরাধে আমার মা বাবা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপর একবার এসেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বলেছিল, তুমি যদি কখনো এই বাড়িতে আসো তাহলে আমার মরা মুখ দেখবে। কিন্তু আজ তো বাবা আমাকে নিজে ডেকেছে, তার মানে ওই অভিশাপ আর কাজে লাগবে না। এরপর গেট পেরিয়ে যখনই রুমের ভিতরে ঢুকলাম, ড্রয়িং রুমে ঢুকতেই দেখি আমার বড় ভাইয়া সেখানে বসে আছে। আমাকে দেখা মাত্র ভাইয়া আমার দিকে দৌড়ে ছুটে এলো, এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বোন? আমি তাকে বললাম, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? ভাইয়া বলল, আমিও ভালো আছি, আই বস। এই কথা বলে আমাকে সোফায় নিয়ে বসালো। এরপর আমাকে দেখে বলতেছে, তুই তো সেই আগের মতোই আছিস। আমি বললাম, ভাইয়া তুমি কিন্তু বদলে গেছো, তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু আগের চেয়ে একটু বেশি রোগা হয়ে গেছো। ভাইয়া একটু হাসলো। এরপর ভাইয়াকে আমি বললাম, ভাইয়া বাবা মা কোথায় আছে? তখন ভাইয়া বলল, বাবা বাবার ঘরেই আছে। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবার সাথে দেখা করে আসি। এই বলে যে আমি বাবার রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম, ভাইয়া তখন আমার হাত ধরে বলল, বোন তুই এখন যাস না, বাবা যেতে নিষেধ করেছে, যখন কাজ শুরু হবে তখন তোকে ডাকবে। আমি অবাক হয়ে ভাইয়াকে বললাম, কাজ মানে? কিসের কাজ? তখন ভাইয়া বলল, সময় হলে সব জানতে পারবি, তুই আপাতত এখানে বস। তখন আমি ভাইয়ার কাছে বসে বললাম, ভাইয়া বাবা কি এখন আমার উপর রেগে আছে? ভাইয়া তখন বলল, আমি তো এসব কিছু জানি না, তুই আপাতত মিমের রুমে গিয়ে বসতে পারিস। তখন আমি ড্রয়িং রুম থেকে মিমের রুমের দিকে চলে গেলাম। যেই আমি ওর রুমের কাছে গেলাম, সে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমিও আবেগপ্রবণ হয়ে গেলাম, কারণ আমি আমার এই ছোট বোনকে প্রায় 12 বছর পর দেখছি। তখন সে আমাকে কান্না করতে করতে বলল যে, আপু তুমি এতদিন এই বাড়িতে আসোনি কেন? তুমি কি কারোর কাছে খবর পাওনি যে আমাদের মা আর বেঁচে নেই? এই কথা শোনা মাত্র আমি তাকে বললাম, এসব কি বলিস তুই? আমাদের মা মারা গেছে? তখন মিম বলল, কেন তুমি খবর পাওনি? আমি বললাম, না, এই কথাটা তো কেউ আমাকে জানায়নি। মিম বলল, মা তো মারা গেছে প্রায় 2 মাস হলো। আমি তাকে বললাম, মা মারা যাওয়ার এতদিন পর কেন আমাকে তোরা বললি? তোরা কি আমাকে কেউ খবর দিতে পারতি না? আমি একবারের জন্য হলো তো আমার মায়ের মুখটা দেখতে পারতাম। তখন মিম বলতেছে, আমি আর ভাইয়া অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবা নিষেধ করেছিল। বাবা বলে দিয়েছিল যে বিথি যেন কোনো ভাবেই তোর মায়ের মুখ দেখতে না আসে। আমি তখন মিমকে বললাম, তাহলে আজকে কেন আমাকে ডেকেছে? তখন মিম বলল, দাদা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে গেছিল, আর মা আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে, তাই দলিলের কিছু সমস্যার কারণে তোমাকে ডেকেছে এই বাড়িতে। মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। রাগে ফসফস করতে করতে বাবার রুমের দিকে চলে গেলাম। রুমে ঢুকতে দেখি বাবা দলিলগুলো নিয়ে আলোচনা করতেছে। যখন আমি বাবার কাছে গেলাম, তখন গিয়ে বললাম, ছি, তোমাকে দেখে তোমার খুব লজ্জা হচ্ছে। আমি কি তোমারই সন্তান? তোমাকে তো বাবা বলে পরিচয় দিতেই আমার লজ্জা করতেছে। তখন বাবা দাঁড়িয়ে উঠে আমাকে বলতেছে, তোকে না এই রুমে আসতে আমি নিষেধ করেছি? আমি তখন বাবাকে বললাম, তোমার এই রুমে কেন? আমি আর এই বাড়িতেই কখনো আসবো না। আমার মা মারা গেছে, কিন্তু তুমি সেই খবরটা আমাকে দিতে দাওনি, আর এখন এই সম্পত্তির কাজের জন্য তুমি আমাকে ডেকেছো? তখন বাবা বললো, এই দলিলে তোর 3টা সাইন লাগবে। আমি বললাম, কেন? তখন বাবা বললো, কেন ওটা না জানলেও চলবে তোর। আমি তখন
তাকে বললাম আমি তো কোনোভাবেই এই দলিলে সাইন করব না। বাবা বললো কেন করবি না, আমি তো তোকে এই সম্পত্তি কোনোভাবেই দিব না, তুই যে সম্পত্তিটা পাবি সেটা আমি সম্পূর্ণটাই আমার নামে লিখে দিব। আমি ওর বাবাকে বললাম এই সম্পত্তির ভাগিদার আমি, আর আমি আমার ভাগ কখনোই ছাড়বো না, আর তোমাকে তো কখনোই দিব না। বাবা তখন আমাকে বললো তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই সম্পত্তিটা আমার বাবার। তখন আমিও বাবাকে বললাম শোনো, তুমিও ভুলে যেও না যে তোমার বাবা এই সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে, আর আমাদের মায়ের সম্পত্তি আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো, তুমি এখন ফকির। কথা বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে যখনই বাহিরে আসলাম দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম ভাইয়া তুই অন্তত মায়ের মৃত্যুর খবরটা আমাকে দিতে পারতি। তখন ভাইয়া মাথা নিচু করে বলল আমার হাত পা বাঁধা রে বোন, আমার কিছু করার ছিল না। ছোটবেলা থেকে দেখতাম যে বাবা জোয়ার আসর করতো আর টাকার জন্য মাকে মারধর করতো, আর এই জন্যই বাধ্য হয়ে দাদার যত সম্পত্তি আছে সব আমার মায়ের নামে লিখে দিয়ে গেছিল। আর এই সম্পত্তি যদি আব্বুর নামে লিখে দিয়ে যেত তাহলে এতদিন সব টাকা ওই জোয়ার পেটেই চলে যেত। এদিকে সে আবার জোয়াখোর এক লোকের সাথে আমার বিয়েও ঠিক করেছিল, শুধুমাত্র টাকার লোভে ওই বুড়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আমিও ভালোবেসে আমার স্বামীর সাথে পালিয়ে গিয়েছিলাম, যার কারণে তোমরা আমার সাথে 12 বছর কোনো সম্পর্ক রাখোনি। এই কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে যখনই বের হয়ে এলাম গেটে দেখে আমার স্বামী আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আম্মু আমি বাবাকে নিয়ে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমার কেন জানি না মনে হচ্ছিল যে নানা আর নানু আমাকে দেখার জন্য অনেক আকুল হয়ে আছে। তুমি ফোন করে বলার আগে আমরা চলে এসেছি। তখন সে আরো বলতেছে নানা নানুকে আমাদেরকে আসতে বলেছে। আমার ছেলের মুখে এসব কথা শুনে আমি আমার চোখের জল লুকানোর চেষ্টা করলাম। তখন তার কপালে একটা চুমু দিয়ে বললাম আব্বু আজকে তো তোমার নানু বাসায় নেই, আমরা অন্যদিন আসবো, চলো আমরা একটু বাসায় যাই। এরপর আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম চলো একটু কবরস্থানের দিকে যাব। তখন আমার স্বামী বলল বিথি আমি সবকিছুই জানতে পেরে গেছি, তুমি কি আমাকে নিয়ে সন্তুষ্ট না? আমি তাকে বললাম এ কথা কেন বলছো? সে বলতেছে তুমি যদি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে তুমি আর জীবনও এই বাড়িতে এই সম্পত্তির জন্য আসবে না, কারণ এই সম্পত্তি তোমার বাবা আর তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিছে, আর যে সম্পত্তি বাবা আর মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে সেই সম্পত্তি আমাদের আর কোনো প্রয়োজন নেই। চলো আমরা এখন কবরটা জিয়ারত করে আমাদের বাসায় চলে যাই।